আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আই হোপ সো। আমরা লাস্টের ক্লাস পর্যন্ত ডেডলক নিয়ে স্টাডি করছি। সো আমাদের মোটামুটি সবারই প্রবাবলি আইডিয়া আছে যে ডেডলক জিনিসটা কি এবং কি কি কন্ডিশনে ডেডলক ওকার হতে পারে, রাইট? সো ডেডলক ওকারেন্সের জন্য আমরা বলছিলাম যে মোট 4টা কন্ডিশন সাইমultaneously একসাথে একটা সিস্টেমে ওকার হওয়া লাগে। সো একটা কন্ডিশন হচ্ছে গিয়ে তোমার ছিল মিউচুয়াল এক্সক্লুশন, আরেকটা কন্ডিশন ছিল হোল্ড অ্যান্ড ওয়েট, আরেকটা কন্ডিশন ছিল হচ্ছে গিয়ে সার্কুলার ওয়েট। হুম। এবং আরেকটা কন্ডিশন হচ্ছিল গিয়ে নো প্রিমশন। সো মোটামুটি এই 4টা কন্ডিশন যেই সিস্টেমে একসাথে উপস্থিত থাকে ওই সিস্টেমে ডেডলকের ওকারেন্স হতে পারে। এবং কোনো একটা এই 4টার মধ্যে যদি কোনো একটাও যদি ভায়োলেট করে, কোনো একটাও যদি অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে ওই পার্টিকুলার সিস্টেমটাতে ডেডলক ওকার হওয়ার চান্সেস নেই। হ্যাঁ। সো এখন অবভিয়াসলি তার মানে কি, তোমাকে যদি কোনো একটা সিস্টেমে ডেডলক প্রিভেন্ট করা লাগে, এই যে 4টা কন্ডিশন যেগুলো ওকার হতে পারে, এই 4টা কন্ডিশনের মধ্যে কোনো একটাকে ভায়োলেট করানো লাগবে। ওকে। সো ডেডলক প্রিভেনশনের জেনারেল আইডিয়া হচ্ছে কি এটাই, যে যে 4টা কন্ডিশনের জন্য ওকার হয় ওই 4টা যে কোনো একটা ভায়োলেট করবা। এখন কোনটা তুমি ভায়োলেট করতে পারবা, কোনটা পারবা না, এটা প্রবাবলি হয়তো তোমার সিস্টেমের উপরে, টাস্কের উপরে, আই মিন সিস্টেম ডিজাইন ও টাস্ক ডিজাইন এগুলোর উপরে ডিপেন্ড করবে। ওকে। সো লেটস সে তুমি যদি মিউচুয়াল এক্সক্লুশন যদি তুমি ইয়া করতে চাও, যদি তুমি এলিমিনেট করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি এটা অনলি এলিমিনেট করতে পারবা এমন একটা সিস্টেমে যেখানে হচ্ছে গিয়ে সমস্ত রিসোর্স হচ্ছে গিয়ে শেয়ারেবল। ওকে। সো শেয়ারেবল, তোমার সিস্টেমে যদি রিসোর্স গুলো সমস্ত লাইক শেয়ারেবল হয়, সেক্ষেত্রে তুমি মিউচুয়াল এক্সক্লুশনের কন্ডিশনটা তুমি নাও রাখতে পারো। ওকে। কারণ তোমার রিসোর্স যদি শেয়ারেবল হয়, লেটস সে তোমার যদি একটা রিসোর্স R1 এবং এটা যদি শেয়ারেবল হয়, তুমি চাইলে এখানে লাইক দুইটা প্রসেস তুমি ইজিলি অ্যালোকেট করতে পারো। আর ওটা উল্টা দিয়ে দিছি, দুইটা প্রসেস চাইলে তুমি অ্যালোকেট করতে পারো, লেটস সে P1 এবং P2 তুমি দুইটা অ্যালোকেট করলা। সো এরকম যদি তোমার মিউচুয়াল এক্সক্লুশন না রাখা লাগে, সেক্ষেত্রে তোমার ডেডলক ওকার্ড হওয়ার পসিবিলিটি নাই। বাট অ্যাগেইন ইট ডিপেন্ডস অন দ্য ডিজাইন অফ দ্য রিসোর্সেস, ডিজাইন অফ দ্য টাস্ক, রাইট? কারণ তোমার রিসোর্স গুলো যদি শেয়ারেবলই না হয়, মানে বেসিক্যালি যদি ক্রিটিক্যাল সেকশনের ব্যাপার স্যাপার থাকে অনেক, সেক্ষেত্রে কিন্তু তুমি মিউচুয়াল এক্সক্লুশনটা লাইক অ্যাভয়েড করতে পারবা না, তোমাকে মিউচুয়াল এক্সক্লুশন রাখতেই হবে। তুমি যদি মিউচুয়াল এক্সক্লুশন অ্যাভয়েড করো, সেক্ষেত্রে কি রেস কন্ডিশন কার্ড হবে, ঘুরে ফিরে ঝামেলা রইলই। ওকে। সো এটা একটা জিনিস যেটা তুমি অ্যাভয়েড করতে পারো, বাট ইট ইন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য টাস্ক ডিজাইন, সিস্টেম ডিজাইন, রিসোর্স ডিজাইন এগুলোর উপরে। ওকে। এটা তোমার হাতে নাই ইন্টায়ারলি। দেন নেক্সট অ্যাভয়েডেন্সটা করা যায়, যেটা হচ্ছে গিয়ে লাইক নেক্সট প্রিভেনশনের, মানে নেক্সট স্টেপ তুমি প্রিভেনশনের জন্য হোল্ড অ্যান্ড ওয়েটটাকে তুমি ভায়োলেট করতে পারো। সো হোল্ড অ্যান্ড ওয়েট, আমি কি বলছিলাম, হোল্ড অ্যান্ড ওয়েটের ব্যাপারটা ছিল যে লাইক কোনো একটা পার্টিকুলার প্রসেস কোনো একটা রিসোর্স হোল্ড করে আছে এবং সে ওয়েট করতেছে আরেকটা প্রসেস যাতে রিসোর্স ছেড়ে দেয় ওই জন্য। সো এইরকম কন্ডিশন যদি হয়, সেক্ষেত্রে আমরা ওইটাকে বলতেছি হোল্ড অ্যান্ড ওয়েট। অ্যান্ড কোনো একটা সিস্টেমে যদি এরকম হোল্ড অ্যান্ড ওয়েট সিনারিও থাকে, সেক্ষেত্রে সিস্টেমটাতে ডেডলক ওকার হতে পারে। ফর এক্সাম্পল, এখানে যেই তোমরা ছবিটা দেখতেছো, এখানে কিন্তু হোল্ড অ্যান্ড ওয়েট সিনারিও আছে। কিভাবে? ইফ ইউ নোটিস, যে দেখো এখানে রিসোর্স ওয়ান, P1 হচ্ছে রিসোর্স ওয়ানটাকে হোল্ড করে রাখছে। সো ফ্রম P1 পার্সপেক্টিভ, সে এটাকে হোল্ড করে রাখছে। সো হোল্ডের ব্যাপারটা আছে এবং সে রিসোর্স টু এর জন্য সে রিকোয়েস্ট করছে। হ্যাঁ। বাট রিসোর্স টুটা হোল্ড করে রাখছে আরেকটা প্রসেস। সো P1 এর পার্সপেক্টিভ থেকে দেখলে সে হচ্ছে রিসোর্স টু এর জন্য সে ওয়েট করতেছে। হ্যাঁ। সো এইরকম যদি একটা সিনারিও থাকে যে কোনো একটা পার্টিকুলার প্রসেস, যেমন এই কেসে হচ্ছে গিয়ে P1 সে একটা রিসোর্স হোল্ড করে রাখছে এবং আরেকটা রিসোর্সের জন্য ওয়েট করতেছে, সেই ক্ষেত্রে আর কি আমরা বলতে পারি যে এই পার্টিকুলার সিস্টেমে হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশনটা আছে অ্যান্ড এখানে ডেডলক ওকার হতে পারে। সো হোল্ড অ্যান্ড ওয়েট অ্যাভয়েড করার উপায়টা কি? হোল্ড অ্যান্ড ওয়েট অ্যাভয়েড করার একটা উপায় হচ্ছে গিয়ে লাইক একটা প্রসেস এক্সিকিউশন স্টার্ট হবে যখন সে আম, সমস্ত রিসোর্স সে পাবে। ওকে। সো এখানে বেসিক্যালি হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশনটা হয়েছে কেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ফার্স্ট অফ অল P1 এর দুইটা রিসোর্স দরকার, রাইট? একটা হচ্ছে গিয়ে তোমার R1 এন্ড আরেকটা হচ্ছে গিয়ে R2। তার এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য দুইটা রিসোর্স দরকার। বাট এখানে হয়েছে কি, সে একটা রিসোর্স ফ্রি ছিল, সে এই R1 রিসোর্সটা সে গ্যাদার করছে এবং মানে সে যেহেতু একটা রিসোর্স পেয়ে গেছে, সে তার এক্সিকিউশন শুরু করে দিচ্ছে। অ্যান্ড ইন রেজাল্টে যেটা হয়েছে যে সে যে রিসোর্সটা পাইছিল ওটা সে এক্সিকিউশনের সময় হোল্ড করে রাখছে। ওকে। বাট দ্য থিং ইজ যে তার এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য বা সমস্ত প্রসেস রিলিজ করার জন্য তার এই R2 এরও রিকোয়ারমেন্ট আছে। বাট যেহেতু সে
R2টাকে পাচ্ছে না, কারণ ওটা অলরেডি আরেকটা প্রসেসে অকুপাইড, সেহেতু সে কমপ্লিট হতে পারতেছে না, সে যেই রিসোর্সটা নিয়ে পার্শিয়ালি এক্সিকিউটিং অবস্থায় আছে ওই রিসোর্সটাও সে ছাড়তে পারতেছে না। ওকে, সো এই কারণে কোনো একটা পার্টিকুলার প্রসেসের রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রিসোর্সটা না পাওয়ার পরেও যদি সে এক্সিকিউশন স্টার্ট করে দিতে পারে, সেক্ষেত্রে এই হোল্ড অ্যান্ড ওয়েট কন্ডিশনটা ওকার্ড হয়। ওকে, এখানে যেমন P1 হচ্ছে গিয়ে R1 কে পায়ে নিয়ে সে এক্সিকিউশন স্টার্ট করে দিচ্ছে, তারপরে R2 কে না পাওয়াতে সে R1 কে ছাড়তেও পারতেছে না, আবার ওইটা নিয়ে সে কোনো প্রোগ্রেসও করতে পারতেছে না। সো কাইন্ড অফ একটা লাইক হোল্ড অ্যান্ড ওয়েট সিচুয়েশন তৈরি হয়েছে, এবং এটা অ্যাভয়েড করার জন্য আমাদের কি করা লাগবে, লাইক এমন একটা সিচুয়েশন তৈরি করা লাগবে যাতে এই P1 R1 এবং R2 অনলি এই দুইটাকে যখন একসাথে পাবে তখনই সে এক্সিকিউশনটা স্টার্ট করবে। ঠিক আছে, দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। সে খালি R1 কে পাই এক্সিকিউশন শুরু করবে না, তার এক্সিকিউশন শুরু করার জন্য মাস্ট R1 এবং R2 দুইটা মানে দুইটাকেই ফ্রি পাইতে হবে একসাথে আর কি। ওকে, সো এটা হচ্ছে গিয়ে তোমার কনজারভেটিভ অ্যাপ্রোচটা, ফার্স্ট প্রটোকল। তারপরে হচ্ছে লাইক কোন একটা প্রসেস, এটা হচ্ছে গিয়ে লাইক কোন একটা প্রসেস রিসোর্স রিকোয়েস্ট করলে, হ্যাঁ, সে তার যেই রিসোর্সটা সে ডিজায়ার করতেছে ওই মোমেন্টে সে ওইটা পাবে, বাট সে নতুন কোনো রিকোয়েস্ট করার আগে সে সমস্ত প্রসেস মানে রিসোর্স যেগুলো অলরেডি হোল্ড করে রাখছিল ওগুলা তাকে ছেড়ে দিতে হবে। ওকে, সো হাউ ডাজ ইট ওয়ার্ক? এখানে মনে করো ফার্স্টে P1 মনে করো এই R1 কে রিকোয়েস্ট করলো, ঠিক আছে, আর P1 R1 কে রিকোয়েস্ট করলো। সো এখন কথা হচ্ছে P1 এর এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য অ্যাকচুয়ালি দুইটা রিসোর্স লাগে, R1 এবং R2, দুইটা রিসোর্স পাইলেই দুইটা রিসোর্স নিয়ে কাজ করে সে এক্সিকিউশন কমপ্লিট করতে পারে। বাট দ্য থিং ইজ যে ধরো যে ফার্স্টে সে মানে R2টাকে সে পরে রিকোয়েস্ট করে, ইনিশিয়ালি সে ফার্স্টে R1 কে রিকোয়েস্ট করে। ওকে, এখন R1 কে রিকোয়েস্ট করলে ভালো, সে R1 কে পাইলো, R1 ফ্রি আছে মনে করো, R1 কে পাইলো, সে এক্সিকিউশন স্টার্ট করে দিল, নো প্রবলেম। এবং এক্সিকিউশনের একটা পর্যায়ে গিয়ে তো তার R2 কে দরকার হবে, রাইট? কারণ R2 তো তার রিকোয়ারমেন্টে আছে। সো সে যখন এই R2 এর জন্য রিকোয়েস্টটা করবে, ওই রিকোয়েস্টটা করার সময় R1 কে ধরে রাখলে হবে না, R1 কে তার রিলিজ দিয়ে দিতে হবে। ঠিক আছে, রিলিজ দিয়ে আবার তাকে দুইটার জন্যই মানে একসাথে রিকোয়েস্ট করা লাগবে বা সামথিং লাইক দ্যাট। সো কাইন্ড অফ আর কি জিনিসটা দেখতে লাইক এরকম, মনে করো যে লেটস সে R1 একটা প্রসেস, R1 R2 দুইটা রিসোর্স, ভুল বলছি প্রসেস না, এন্ড P1 হচ্ছে কি একটা প্রসেস। ওকে, সো ইনিশিয়ালি P1 মনে করো R1 এর জন্য রিকোয়েস্ট করে, ঠিক আছে, তার দুইটাই লাগে R1 এবং R2, বাট সে ফার্স্ট রিকোয়েস্ট করে R1 এর জন্য। দেখা গেল যে R1 খালি আছে, সো R1 খালি থাকাতে এটা হলো যে এই R1 কে অ্যাসাইন করে দেওয়া হলো P1 এ। ওকে, তারপরে কোনো ঝামেলা নাই, P1 R1 কে নিয়ে কাজ করা শুরু করে দিতে পারবে, এক্সিকিউশন স্টার্ট হবে, বাট এক্সিকিউশন একটা পর্যায়ে তো সে R2 কে লাগবে, রাইট? তখন P1 ডিরেক্টলি R2 কে রিকোয়েস্ট করতে পারবে না, তাকে আগে যেটা করতে হবে, তাকে আগে R1 কে রিলিজ করে দিতে হবে। R1 কে রিলিজ করে দেওয়ার পরে দেন হয়তো সে এই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার R2 কে রিকোয়েস্ট করতে হবে। দেন যদি লাগে, তো যদি ওই সময় R1 এরও দরকার হয় তাহলে তাকে দুইটাকে একসাথে রিকোয়েস্ট করতে হবে, এন্ড সো অন। সো যদি তুমি এরকম একটা সিস্টেম যদি ইমপ্লিমেন্ট করতে পারো, সেক্ষেত্রেও এই হোল্ড অ্যান্ড ওয়েটটা অ্যাভয়েড করা পসিবল। অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে গিয়ে একটা লাইক টাইম আউট করে দেওয়া, একটা টাইম আউট অ্যাপ্রোচ তৈরি করে দেওয়া, অ্যাপ্রোচ আর কি ইমপ্লিমেন্ট করা। সো টাইম আউট অ্যাপ্রোচটা কিরকম? লেটস সে মনে করো কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সের জন্য ওয়েট করতেছে, খুব ভালো কথা, বাট লাইক একটা টাইমার সেট করা থাকবে, ওই টাইমারের মধ্যে ওই পার্টিকুলার প্রসেসটা যেই রিসোর্সের জন্য ওয়েট করতেছে ওই রিসোর্সটা যদি না পায়, সে যেই রিসোর্সগুলো হোল্ড করে রাখছিল ওই রিসোর্সগুলো তাকে ছেড়ে দিতে হবে। কিরকম জিনিসটা? লেটস মনে করো অ্যাগেন ধরো দুইটা রিসোর্স আছে, R1 R2, এর মধ্যে মনে করো P1 সে হয়তো একটা রিসোর্স একটা রিসোর্স সে অলরেডি হোল্ড করে আছে, এর মধ্যে ধরো সে রিকোয়েস্ট করলো R2 এর জন্য। ওকে,
বাট মনে করো P2 আরেকটা ডিফারেন্ট প্রসেস, সে R2 কে আবার হোল্ড করে রাখছে, ঠিক আছে? তখন মনে করো একটা টাইমারের মতো থাকবে, লেটস ধরে নিলাম যে একটা আরবিট্রারি টাইমার, মনে করো 40 মিলি সেকেন্ড, ঠিক আছে? এই 40 মিলি সেকেন্ডের মধ্যে যদি P1 এর এক্সিকিউশন শেষ না হয়, মানে R2 ফ্রি হবে কখন? যখন P2 R2 কে নিয়ে কাজ শেষ করবে, রাইট? সো এই 40 মিলি সেকেন্ডের মধ্যে যদি P2 এর R2 কে নিয়ে কাজ শেষ না হয়, তাহলে P1 কে ফোর্স করা হবে বেসিক্যালি এই রিকোয়েস্টও ক্যান্সেল করতে, মানে এই পার্টিকুলার রিসোর্সটাকেও ক্যান্সেল করতে তাকে ফোর্স করা হলো, এবং তার অলরেডি হোল্ড করা ছিল না R1, এটাকেও তাকে রিলিজ করে দিতে বাধ্য করা হলো, ঠিক আছে? সো এই টাইপের সিস্টেমও যদি তুমি কোনো একটা টাইমার ইমপ্লিমেন্ট করো বা ওয়েটিং টাইমার, সেক্ষেত্রে তুমি এই হোল্ড অ্যান্ড ওয়েট সিনারিওটা তুমি অ্যাভয়েড করতে পারবা, ঠিক আছে? সো এটাকে আমরা বলতেছি থার্ড প্রোটোকল বা ওয়েট টাইম আউট অ্যাপ্রোচ। সো এই তিনটা প্রোটোকল দিয়ে তুমি হোল্ড অ্যান্ড ওয়েট অ্যাভয়েড করতে পারো। সো ফর কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। সো আরেকটা হচ্ছে গিয়ে নো প্রিমশন জিনিসটা লাইক মানে নো প্রিমশনটা অ্যাড্রেস করা যায় কিভাবে? লাইক মনে করো, ধরো প্রসেস P1 একটা, মানে P1 একটা প্রসেস, সো এর মধ্যে মনে করো সে রিসোর্সে কোনো একটা পার্টিকুলার রিসোর্সের জন্য রিকোয়েস্ট করলো, হ্যাঁ? এবং ওই পার্টিকুলার রিসোর্সটাকে যদি ইমিডিয়েটলি অ্যালোকেট না করা যায়, সেক্ষেত্রে ওই প্রসেস যেই রিসোর্স ধরে রাখছিল ওগুলা সব তাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? সো ইটস কাইন্ড অফ লাইক তোমার ওয়েট টাইম আউট অ্যাপ্রোচটাই। ওয়েট টাইম আউট অ্যাপ্রোচে আমরা যেমন একটা লাইক টাইমার অ্যাসাইন করে দিতেছিলাম, এখানে কোনো টাইমার নাই, এখানে সে রিকোয়েস্ট করবে রিসোর্সের জন্য, যদি একদম ইমিডিয়েটলি ওই রিসোর্সটা অ্যাসাইন না করা যায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে লাইক সেই ক্ষেত্রে তাকে সমস্ত রিসোর্সই ছেড়ে দেওয়া লাগবে, এবং প্রসেস অনলি তখনই রিস্টার্ট হবে যখন সেই যে ওল্ড রিসোর্স গুলো রিগেইন করবে, সাথে নিউ রিসোর্স গুলো, হ্যাঁ, মানে যেই রিসোর্স গুলো সে ছেড়ে দিছিল তার সাথে নিউ রিসোর্স সে যেগুলো রিকোয়েস্ট করছিল সবগুলো যদি সে একসাথে পায়, অনলি দেন প্রসেসটা এক্সিকিউশন স্টার্ট হবে আর কি প্রসেসটার। ওকে, সো নো প্রিমশনের লাইক যে সলিউশন, এটা কাইন্ড অফ অ্যাগেন ওয়েট টাইম আউট অ্যাপ্রোচের উইদাউট এ টাইমারটা মনে করো এখানে 0 সেকেন্ড, দ্যাটস ইট। এন্ড আরেকটা কন্ডিশন ছিল হচ্ছে কি সার্কুলার ওয়েটটা কি? লাইক মনে করো, আমি সার্কুলার ওয়েটটা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম, সো ইউ শুড অলরেডি নো যে কোনো একটা প্রসেস রিসোর্সের জন্য একটা সার্কুলার ওয়েতে ওয়েট করতেছে, যেমন এখানে যেমন একটা সার্কুলার ওয়েট আছে। সার্কেলটা একটু উইয়ার্ড হবে দেখতে, বাট এখানে সার্কেলটা হচ্ছে কি কাইন্ড অফ বেসিক্যালি এরকম আর কি। ওকে, দেখতে সার্কেলের মতো না, বাট ইউ গেট দ্য আইডিয়া যে একবার রাউন্ড হয়ে নিয়ে আবার সেম জায়গায় ঘুরে আসছে। ওকে, সো এই সার্কুলার ওয়েটটা অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি এই রিসোর্স অ্যালোকেশনের সিরিয়ালটা মডিফাই করা লাগবে। ওকে, এখানে দেখো এই পার্টিকুলার সিনারিওতে যেমন তোমার সার্কুলার ওয়েট তখনই হতে পারে যখন এই লেটস সে প্রসেস P1 ফার্স্টে R1 এর জন্য রিকোয়েস্ট করে, প্রসেস P2 ওই সময় R2 এর জন্য রিকোয়েস্ট করে। সো মানে রিসোর্স অ্যালোকেশনটা যদি তোমার এইরকম হয়, হুম, এখানে যেই পার্টিকুলার টেবিলটা দেওয়া আছে, ওকে, এরকম হলে সেক্ষেত্রে তোমার লাইক সার্কুলার ওয়েট মানে আসতে পারে আর কি সিস্টেমের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি রিসোর্স গুলোকে যদি সিরিয়ালি রাখো, লাইক রিসোর্স অ্যালোকেশন যদি সিরিয়ালি রাখো, মনে করো R1 সবার ফার্স্টে আসলো, দেন তুমি R2 কে অ্যাসাইন করলা, এবং সবগুলা প্রসেসের জন্যই তুমি যদি এই পার্টিকুলার সিরিয়ালটা মেনটেন করো, সেক্ষেত্রে কিন্তু সার্কুলার ওয়েট আসবে না। কিভাবে আসবে না যদি একটু দেখাই। আচ্ছা, ফার্স্টে ইনিশিয়াল টেবিলটা দেখাই, যেখানে হচ্ছে গিয়ে সার্কুলার ওয়েটটা আসতে পারে। ধরো যে তোমার প্রসেসের রিসোর্স অ্যালোকেশন কাইন্ড অফ এরকম। সো P1 কে ফার্স্টে R2 দাও, তারপরে R1 দাও, P2 কে ফার্স্টে R1 দাও, তারপরে R2 দাও। মানে বেসিক্যালি P1 আগে R2 এর জন্য রিকোয়েস্ট করে, দেন R1, P2 ফার্স্টে R1 এর জন্য রিকোয়েস্ট করে, দেন R2। সো লেটস সে এই প্রসেসগুলো আমরা ড্র করি। এখানে রিসোর্স 1, এখানে রিসোর্স 2 আছে, এখানে আছে হচ্ছে গিয়ে প্রসেস 1, এখানে আছে হচ্ছে প্রসেস 2। এখন দেখো ফার্স্টে প্রসেস 1 সে R2 এর জন্য রিকোয়েস্ট করে। ওকে, সো ধরো প্রসেস 1 সে R2 এর জন্য রিকোয়েস্ট করলো। ওকে, এবং এখন তো কিন্তু R2 কিন্তু অকুপাইড না, কোনো প্রসেস দ্বারা এখন অকুপাইড না। তার মানে কি P1 যদি R2 এর জন্য রিকোয়েস্ট করে, সেক্ষেত্রে ওটা তাকে ইজিলি অ্যাসাইন করে দেওয়া যাবে। ওকে, সো মনে করো R2 অ্যাসাইন্ড হয়ে গেল।
আচ্ছা, তাহলে R2 কে অ্যাসাইন করার কাজ শেষ P1 এ। তারপরে মনে করো ইমিডিয়েটলি P2 R1 কে রিকোয়েস্ট করলো, ঠিক আছে? P2 মনে করো এই R1 কে রিকোয়েস্ট করলো, এবং এখানেও সেম কেস, R1 তো এখনো অকুপাইড না কোনো প্রসেস দিয়ে, রাইট? সো R1 কে ইজিলি অ্যাসাইন করে দেওয়া যাবে P2 টা। সো এটাও অ্যাসাইন করা হয়ে গেল। সো এইটুকু এক্সিকিউশন শেষ। তারপরে মনে করো P1 আবার R1 এর জন্য রিকোয়েস্ট করে, P1 আবার R1 এর জন্য রিকোয়েস্ট করলো। রিকোয়েস্ট করার পরে R1 তো অলরেডি P2 তে অকুপাইড, রাইট? এখানে তো অকুপাইড। ওকে, সো তার মানে এটা রিকোয়েস্টে করে রাখছে, বাট R1 কে অ্যালোকেট করা যাবে না। তারপরে P2 R2 এর জন্য করলো, রিকোয়েস্ট করলো। P2 R2 এর জন্য রিকোয়েস্ট করলো, अगेन সেম সিনারিও, R2 তো অকুপাইড P1 দিয়া, রাইট? সো P2 R2 কে পাবে না। সো এখানে দেখো বেসিক্যালি সার্কুলার ওয়েটটা হচ্ছে, এন্ড সার্কেলটা কাইন্ড অফ দেখতে এরকম আর কি। ওকে, সো এই সার্কেলটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? এই সার্কেলটা অ্যাভয়েড করার জন্য এই যে রিসোর্স রিকোয়েস্টের যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা আমরা একটু চেঞ্জ আনতে পারি। লাইক আমরা একটা সেম সিরিয়াল ফ্রম মানে অ্যাসেন্ডিং সিরিয়াল আমরা একটা মেনটেন করব রিসোর্স 1 থেকে রিসোর্স n পর্যন্ত, এবং এই অ্যাসেন্ডিং সিরিয়ালটা সমস্ত প্রসেসের জন্য সিমিলার থাকবে। হোয়াট আই মিন ইজ, মনে করো যদি দুইটা রিসোর্স থাকে, P1 ও অ্যাসেন্ডিং অর্ডারে রিসোর্স গুলো রিকোয়েস্ট করবে। সো ফার্স্টে সে R1 এর জন্য রিকোয়েস্ট করবে, তারপরে সে R2 এর জন্য রিকোয়েস্ট করবে। এন্ড সেম গোস ফর P2, সে অ্যাসেন্ডিং অর্ডারে ফার্স্টে R1 এর জন্য রিকোয়েস্ট করবে, তারপরে R2 এর জন্য রিকোয়েস্ট করবে। আচ্ছা, সো এইটা করলে কিভাবে সার্কুলার ওয়েটা অ্যাভয়েড হয় একটু যদি দেখি আমরা। লেটস সে ফার্স্ট এখানে দুইটা রিসোর্স আমরা ড্র করে নেই, R1 R2, এন্ড প্রসেস দুইটা আমরা ড্র করি P1 P2। ওকে, সো P1 ফার্স্টে R1 এর জন্য রিকোয়েস্ট করে। বাই দা ওয়ে, আমি কিন্তু এখানে ধরে নিতেছি যে লাইক একটা একটা মানে মনে করো P1 তো এখানে ফার্স্টে R1 এর জন্য রিকোয়েস্ট করে, R2 এর জন্য রিকোয়েস্ট করে, রাইট? সো R2 এর জন্য তখনই P1 রিকোয়েস্ট করতে পারবে যখন সে R2 1 কে পাবে। ওকে, R1 কে পাওয়ার আগ পর্যন্ত সে R2 কে রিকোয়েস্ট করে না, এটা আমরা কি এখানে ধরে নিতেছি, কনসিডার করতেছি। সো আমরা যদি এই কন্ডিশনটা যদি ফলো করি, তাহলে দেখো P1 ফার্স্টে লাইক R1 এর জন্য রিকোয়েস্ট করলো। ওকে, এখন R1 তো এখনো অকুপাইড না, রাইট? সো R1 অকুপাইড না থাকাতে এই R1 কে লাইক অ্যাসাইন করে দেওয়া হলো আর কি P1 এ। সো P1 এখন R1 কে ইউজ করতেছে। সো এই লাইনটা এক্সিকিউশন শেষ। তারপরে মনে করো P2 R1 এর জন্য রিকোয়েস্ট করলো। সো P2 R1 এর জন্য রিকোয়েস্ট করলো, এবং এখন P2 যখন মানে R1 এর জন্য যে রিকোয়েস্ট করছে, R1 কিন্তু অলরেডি অকুপাইড P1 দিয়ে। সো R1 কে অ্যাসাইন করা যাবে না P2 তে। সো এখানে কিন্তু P2 স্ট্যাক হয়ে গেল। P2 যেহেতু R1 কে রিকোয়েস্ট করে পাইতেছে না, সে R2 এর জন্য রিকোয়েস্টটা আপাতত পারফর্ম করবে না। ওকে, সো এখানে কাইন্ড অফ জিনিসটা স্ট্যাক হয়ে গেল, আর কোনো সার্কেলে তৈরি হচ্ছে না। এবং P1 তখনই R1 পাবে যখন P2 P2 তখনই R1 পাবে যখন হচ্ছে গিয়া লাইক P1 এর কাজটা শেষ হয়ে যাবে। P1 ছাড়বে। হ্যাঁ, P1 যখন ছাড়বে। ওকে, সো P1 যখন ছাড়বে তখনই এটা পাবে, এবং এটা পাইলে তখন আর কি লাইক P2 R1 নিয়ে কাজ করতে পারবে। মিন হোয়াইল আবার P1 মনে করো R2 এর জন্য রিকোয়েস্ট করলো, ঠিক আছে? P1 আবার মনে করো R2 এর জন্য রিকোয়েস্ট করলো, এন্ড মানে ইউ গেট দ্য আইডিয়া, রাইট? একটা সার্কেলের Yes, তৈরি, sir. সার্কুলার ওয়েটটা আর কি তৈরি হচ্ছে না এখানে। সো সার্কুলার ওয়েটটা প্রিভেন্ট করার জন্য এটা হচ্ছে গিয়ে মেইন কন্ডিশন, তোমার রিসোর্স গুলো অ্যাসেন্ডিং অর্ডারে তুমি অ্যাসাইন করবা, এবং যতগুলা প্রসেস আছে সবগুলা প্রসেসের জন্য এই অ্যাসেন্ডিং অর্ডারটা তুমি মেইনটেইন করবা। Okay, sir. আচ্ছা, তারপরে আম, আ- আ- হুম, আচ্ছা, ডেডলক অ্যাভয়েডেন্সের জন্য একটা অ্যালগরিদম আছে। আমি এটা লাস্টের ক্লাসে একটু ব্রিফলি ডিসকাস করছিলাম যে ডেডলক অ্যাভয়েড করতে গেলে বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে যেখানে তোমার ডেডলক ডিটেক্ট করা যায়, ডেডলক ডিটেক্ট করে নিয়ে ডেডলক অ্যাভয়েড করা যায়। সো ওয়ান অফ দ্য অ্যালগরিদমস ইজ ব্যাংকার্স অ্যালগরিদম। এটা হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যালগরিদমস, অ্যান্ড আমরা মেইনলি এই লেকচারটায় ব্যাংকার্স অ্যালগরিদমটা স্টাডি করি। ব্যাংকার্স অ্যালগরিদম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। ব্যাংকার্স অ্যালগরিদম তোমার ফাইনালে আসবে মোটামুটি শিওর থাকো, স্পেশালি সিমুলেশনটা। আচ্ছা, সো ব্যাংকার্স অ্যালগরিদমের কাজটা কি? ব্যাংকার্স অ্যালগরিদমের কাজ হচ্ছে কোনো একটা সিস্টেম সেফ নাকি আনসেফ স্টেটে আছে এটা ডিটেক্ট করা। এখন কোনো একটা পার্টিকুলার সিস্টেম যদি তোমার সেফ স্টেটে থাকে, মানে ব্যাংকার্স অ্যালগরিদমে চালায় যদি দেখি আমরা সেফ স্টেটে আছে, তাহলে আমরা ধরে নিব যে নো পসিবিলিটি অফ ডেডলক।
অন দ্য আদার হ্যান্ড কোন একটা সিস্টেম যদি মনে করো এরকম আনসেফ স্টেটে থাকে, তাহলে আমরা ধরে নিব যে পসিবিলিটি আছে ডেডলকের। আচ্ছা, ব্যাংকার্স অ্যালগরিদম দুইটা কাজ করে। ফার্স্ট অফ অল, সে সেফ স্টেট, কোন একটা সিস্টেম সেফ স্টেটে আছে নাকি আনসেফ স্টেটে আছে এটা সে বের করে, এবং কোন একটা লাইক কিভাবে বলবো, কোন একটা সিস্টেম সেফ স্টেটে থাকলে ডেডলক্স অ্যালগরিদম যেই সেফ সিকোয়েন্সটা, মানে যেই অর্ডারে প্রসেসকে রিসোর্স অ্যালোকেট করলে ডেডলক ওকার্ড হবে না, ওই সিকোয়েন্সটা সে আউটপুট দেয়। ওকে, এটা সিমুলেশনটা দেখলেই বুঝবা একটু পরে। So that's the safe sequence. So deadlock, I mean, ব্যাংকার্স অ্যালগরিদমের ডিটেইলস সিমুলেশনটা দেখানোর আগে একটু ব্যাংকার্স অ্যালগরিদমের মেইন আইডিয়াটা একটু আমরা ডিসকাস করি। সো লেটস সে এই টেবিলটা একটু ড্র করি আমি ফার্স্ট এখানে। সো ধরো কোন একটা সিস্টেমে তিনটা প্রসেস আছে, এ, বি এন্ড সি। আচ্ছা, এখন এ মনে করো এটা, এই হ্যাশ কলামটা হচ্ছে গিয়ে কোন একটা পার্টিকুলার রিসোর্সের কতগুলা ইনস্ট্যান্স এ দখল করে রাখছে। হুম, আর আরেকটা কলাম হচ্ছে ম্যাক্স। ম্যাক্স কলামটা হচ্ছে বেসিক্যালি সে কতগুলা রিসোর্স পাইলে সে তার এক্সিকিউশন কমপ্লিট করতে পারে, ঠিক আছে। সো হ্যাজ হচ্ছে গিয়ে সে কয়টা অলরেডি হোল্ড করে রাখছে, এবং ম্যাক্স হচ্ছে গিয়ে তার কয়টা নেসেসারি এক্সিকিউশন শেষ হওয়ার জন্য। এখন বলা আছে যে এ তিনটা, বি দুইটা, সি দুইটা। সো এ তিনটা রিসোর্স ইনস্ট্যান্স, বি দুইটা রিসোর্স ইনস্ট্যান্স, সি দুইটা রিসোর্স ইনস্ট্যান্স দখল করে রাখছে, এবং এর এক্সিকিউশন কমপ্লিট হইতে ইন টোটাল রিসোর্স ইনস্ট্যান্স লাগে 9টা। বি এর এক্সিকিউশন কমপ্লিট হতে ইন টোটাল রিসোর্স ইনস্ট্যান্স লাগে 4টা, অ্যান্ড সি এর এক্সিকিউশন কমপ্লিট হতে রিসোর্স ইনস্ট্যান্স লাগে 7টা। এবং ইনিশিয়ালি সিস্টেমে ফ্রি ইনস্ট্যান্স আছে, ফ্রি মানে ইনস্ট্যান্ট নাম্বার অফ ইউনিটস ইনস্ট্যান্স হচ্ছে গিয়ে 3টা। ওকে, এখন আমাদের ডিটারমাইন করতে হবে যে মানে ইয়াটা লাইক এই সিস্টেমটা সেফ স্টেটে আছে নাকি আনসেফ স্টেটে আছে। এটা বের করা বেসিক আইডিয়াটা কি, লাইক দেখো এখানে যে তিনটা প্রসেস, এগুলোর তো কতগুলো রিসোর্স আছে এবং তার এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য তাকে কতগুলো রিসোর্স অ্যাসাইন করা লাগে। ওকে, সো এখানে মনে করো আমরা একটা কলাম বানায় নিব, যেটা হচ্ছে ধরো যে এই কলামটার নাম হচ্ছে নিড। ওকে, সো এর অলরেডি তিনটার ইউনিট আছে, তার লাগে 9টা ইউনিট, সো তার দরকার হয় আরো 6টা ইউনিট, মানে সে আরো 6টা ইউনিট পেলে তার এক্সিকিউশন শেষ হতে পারে। তারপরে বি এর আছে 2টা, তার ইন টোটাল লাগে 4টা এক্সিকিউশন শেষ হওয়ার জন্য, সো তার দরকার আরো 2টা। সি এর আছে 2টা, তার ইন টোটাল দরকার হয় 7টা, সো তার লাগে 7 - 2 অথবা 5টা। ওকে, এখন ইনিশিয়ালি ধরো এখানে ফ্রি ইউনিট আছে 3টা, ঠিক আছে। এখন এই 3টা ইউনিট থেকে অ্যাসাইন করে করে কোনোভাবে এই এ বি সি এর রিকোয়ারমেন্ট ফুলফিল করা লাগে। এখন একটু দেখো, ফার্স্টে আমরা এরটা কনসিডার করব। এরটা কনসিডার করলে দেখো এর লাইক এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য তার দরকার হয় মোট 6টা ইউনিট, রাইট? বাট আমাদের হাতে অ্যাভেলেবল আছে অনলি 3টা ইউনিট। সো তার মানে কি, আমাদের হাতে যে কয়টা ফ্রি আছে ওই কয়েকটা রিসোর্স ইউনিট দিয়ে আমরা এর রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারতেছি না এখনো। ওকে, স্যার এখানে 3টা ইউনিট কি শুধু একটা প্রসেসের জন্য নাকি পুরো টেবিলটার জন্য, মানে মানে ফ্রি? পুরো টেবিলটার জন্যই ধরে নাও, আচ্ছা আচ্ছা, ইন টোটাল সিস্টেমটাতে 3টা ইউনিট ফ্রি আছে। ওকে স্যার। এখন দ্য থিং ইজ যে এর লাইক মানে দরকার হচ্ছে 6টা, বাট আমার সিস্টেমে আছে 3টা, তার মানে কি আমার যে কয়টা ফ্রি আছে এটা দিয়ে আমার এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করা যাচ্ছে না, রাইট? সো জি তার মানে স্যার। কি, আপাতত এর জন্য কিছু করা যাচ্ছে না। সো আমরা এরটা মুছে নিয়ে আমরা এরপর যাবো বিতে, আমরা আর কি সিরিয়ালি আগাবো। সো নেক্সট স্টেপ আমরা গেলাম বিতে। আচ্ছা, বিতে দেখো বি এর নিড হচ্ছে গিয়ে 2টা, কারণ কি তার লাইক সে অলরেডি 2টা হোল্ড করে রাখছে, তার ইন টোটাল লাগে 4টা, সো তার 2টা হলে সে তার মানে নিডটা ফুলফিল করতে পারে। এখন ফ্রি আছে হচ্ছে গিয়ে লাইক 3টা ইউনিট, রাইট? সো তার মানে কি 3টা ফ্রি লাগে 2টা, তার মানে কি আমরা ইজিলি রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই করতে পারতেছি। ওকে, সো তার মানে ইনিশিয়ালি বি কে এই 3টা ইউনিট থেকে সবগুলা ইউনিট অ্যাসাইন করে দেওয়া হবে, মানে 3টা ইউনিট থেকে 2টা ইউনিট অ্যাসাইন করে দেওয়া যায়। হ্যাঁ,
দুইটা ইউনিট, এই তিনটা থেকে দুইটা অ্যাসাইন করে দিলে কি তার ম্যাক্স নিডটা কি ফুলফিলড হবে না, রাইট? Yes, sir. ম্যাক্স নিড ফুলফিল হওয়া মানে কি বি কিন্তু এক্সিকিউশন শেষ করে ফেলতে পারবে। হ্যাঁ, কারণ তার যতগুলা রিসোর্স ইউনিট দরকার ছিল সবগুলা সে পেয়ে গেছে। সো বি যখন তার এক্সিকিউশন শেষ করে ফেলবে, আমরা বি কে ক্রস করে দিতে পারি। এখন মজার ব্যাপার হচ্ছে বি তো কিছু রিসোর্স হোল্ড করে রাখছিল, রাইট? এই যে এখানে যে 2, এই কয়েকটা রিসোর্স সে হোল্ড করে রাখছিল। সো সে যখন তার এক্সিকিউশন শেষ হয়ে গেল, তখন সে এই দুইটা রিসোর্স ইনস্ট্যান্স কি ছেড়ে দিবে না, রাইট? জি স্যার। হুম। সো দুইটা তার সে যে দুইটা হোল্ড করে রাখছিল, এই দুইটা ছেড়ে দিলে আগে সিস্টেমে ছিল 3টা ইউনিট, এখন হয়ে গেল 5টা ইউনিট। ওকে, বা এটাকে আরো ভেঙে লিখলে আর কি এরকম হয়, ইনিশিয়ালি সিস্টেমে ছিল মনে করো 3টা ইউনিট, দেখতেছি। ইনিশিয়ালি সিস্টেমে ছিল 3টা ইউনিট, বি এর দরকার ছিল হচ্ছে গিয়ে 2টা, বি এর নিড ছিল 2টা। সো ওই 3টা থেকে তাকে 2টা অ্যাসাইন করা হয়েছে। সো টেম্পোরারিলি ফ্রি ইউনিট হয়ে গেছিল একটা। এখন যখন বি এর এক্সিকিউশন শেষ হয়ে গেছে, তার এক্সিকিউশন তো শেষ হয়েছে ম্যাক্স নিড ফুলফিল করার পরে। সো তার সে 4টা রিসোর্স ইন টোটাল দখল করেছিল। সো ওই 4টা ছেড়ে দেওয়ার কারণে 1+4 বা 5টা ইউনিট সে মানে এখন সিস্টেমে ফ্রি ইউনিট থাকতো আর কি 5টা। সো এইভাবে ভেঙে করার থেকে ইজিয়ার হয়, তুমি জাস্ট যখন দেখবা যে নিডটা ফুলফিল করা যেতেছে, তখন তুমি জাস্ট এই যে রিসোর্সটা কেটে দিবা, কেটে নিয়ে তার হ্যাজ যতগুলো ছিল, মানে তার সে যতগুলো হোল্ড করে রাখছিল, ওইটা ডিরেক্ট এই 3 এর সাথে যোগ করে দিবা। সো 3 এর সাথে ডিরেক্ট 2 যোগ করলে 5 ইউনিট হয় আর কি। আচ্ছা, সো সিস্টেমের এই পর্যায়ে এসে এখন তোমার দুইটা রিসোর্স ইনস্ট্যান্স আছে। বি এর কাজ তো শেষ হয়ে গেল, রাইট? সো এখন আছে এ এবং সি। তারপরে আমরা যাব সি এর কাছে। এখন দেখো সি এর নিড হচ্ছে 5, আমাদের সিস্টেমে ফ্রিও আছে 5টা। ওকে, সো সি এর ইয়া হচ্ছে 5, আমাদের সিস্টেমে ফ্রি আছে হচ্ছে গিয়ে সি এর নিড হচ্ছে 5টা, সিস্টেমে ফ্রি আছে 5টা। সো তার মানে কি সি এর রিকোয়ারমেন্টও ফুলফিল করা পসিবল। এবং সি এর রিকোয়ারমেন্ট যদি আমরা ফুলফিল করি, সি এর যে কয়েকটা লাইক রিসোর্স সি যে কয়েকটা রিসোর্স হোল্ড করে রাখছিল ওগুলা সে ছেড়ে দিবা। হ্যাঁ 7টা হবে স্যার। হ্যাঁ, ওগুলা ছেড়ে দিলে 7টা হবে, 7 ইউনিট, এন্ড সি ইজ গন। তারপরে আমরা যাব এতে, আবার ঘুরে নিয়ে ব্যাক করলাম। আমরা আর কি একটা লুপের মতো চালাইতেছি যতক্ষণ না পর্যন্ত আমরা স্টাক হয়ে যাচ্ছি, বা যতক্ষণ না পর্যন্ত সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে আবার একটা প্রসেস আছে এ, এর নিড হচ্ছে 6টা, ফ্রি আছে হচ্ছে 7টা। সো তার মানে কি अगेन এর রিকোয়ারমেন্টও ফুলফিল করা যাবে, এবং এর রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে তার যতগুলো সে ধরে রাখছিল সেগুলো ছেড়ে দিবে। সো 7 + 3 বা 10 ইউনিটস। তার মানে কি এখন দেখো আমরা কোনোখানেই স্টাক হয়ে যায় নাই, আমাদের এমন কোনো সিচুয়েশন ইনভলভ হয় নাই যেখানে তোমার কোনো প্রসেসেরই রিকোয়ারমেন্ট ফুলফিল করা যাচ্ছে না, রাইট? যদি এমন কোনো একটা সিচুয়েশনে ইয়া হইতো, এমন একটা সিচুয়েশন যদি ওকার্ড হইতো যে কোনো প্রসেসেরই নিড ফুলফিল করা যেতেছে না, সেই ক্ষেত্রে আমরা বলতাম যে সিস্টেমটা আনসেফ স্টেটে আছে। বাট এখানে যেহেতু সমস্ত প্রসেসেরই নিডটা ফুলফিল করা গেছে, সেক্ষেত্রে সিস্টেমটা সেফ স্টেটে আছে। এবং সেফ সিকোয়েন্সটা কি? সেফ সিকোয়েন্স হচ্ছে গিয়ে ফার্স্টে কি আমরা বি কে অ্যাসাইন করছি না? সো ফার্স্টে বি কমপ্লিট হয়েছে, তারপরে সি, তারপরে এ। সো সেফ সিকোয়েন্সটা হচ্ছে বি সি এ। তার মানে আমরা যদি বি কে আগে রিসোর্স অ্যালোকেট করি, তারপরে সি কে, তারপরে এ কে, আমরা যদি এই সিরিয়ালটা মেনটেন করি, তাহলে আমাদের ডেডলক ওকার্ড হওয়ার পসিবিলিটি নাই। স্যার এমন যদি হতো যে শুধু একটাতেই মানে আমরা চালাইতে পারতেছি, ধরেন শুধু বি, বাট সি আর এ হচ্ছে না। হ্যাঁ, এটা তোমাদের স্লাইডে এরকম এক্সাম্পল দেওয়া আছে। তো ধরো এই পার্টিকুলার টেবিলটাই আমরা যদি একটু ইয়ার জন্য দেখি, এই পার্টিকুলার টেবিলে আমরা একটু ভ্যালু মডিফাই করি। সো লেটস এ বি সি হ্যাজ ম্যাক্স, নিটটা দেওয়া থাকবে না, বুঝছো? নিটটা তোমাদের আগে ক্যালকুলেট করে নেওয়া লাগবে, নিটটা ক্যালকুলেট করে রেখে দিলে সুবিধা। সো 3 2 2, ম্যাক্স হচ্ছে 9 4 7, নিড হচ্ছে 6 2 5। এবার আগের এক্সাম্পলে কি বলছিলাম? আগের এক্সাম্পলে ইনিশিয়ালি ফ্রি ছিল 3টা ইউনিট, এবার ধরো ফ্রি বলে দিলাম যে ফ্রি আছে 2টা ইউনিট। এখন কি হবে একটু দেখো। ইনিশিয়ালি আমরা যদি এ কে চেক করি, এর দেখো নিড হচ্ছে 6 এবং আমাদের হাতে ফ্রি আছে 2টা। সো তার মানে কি অবভিয়াস একে অ্যাসাইন করা যাচ্ছে না, রাইট?
সো এর জন্য আমরা কিছু করতে পারবো না। তারপরে গেলাম মনে করো বিতে। বিতে তার নিড হচ্ছে 2টা এবং ফ্রিও আছে 2টা। তার মানে কি ইটস ফাইন, আমরা যে কয়টা ফ্রি আছে ওইটা দিয়ে আমরা বি এর নিড আমরা ফুলফিল করতে পারতেছি, রাইট? সো তার মানে বি এর নিড ফুলফিল করা মানে কি বিটা সিস্টেম থেকে এক্সিকিউশন হয়ে বের হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে, এবং বি এর যে কয়টা হোল্ড করেছিল, বি 2টা হোল্ড করেছিল, ওই 2টা সে ফ্রি করে দিবা। সো এখন ফি ইউনিট হয়ে গেল 4টা। তারপরে আমরা গেলাম সিতে। সিতে গিয়ে দেখো সি এর নিড হচ্ছে 5টা এবং আমাদের লাইক হাতে অ্যাভেলেবল আছে 4টা। তার মানে কি সি এর রিকোয়ারমেন্ট ফুলফিল করা যাচ্ছে না, সো তার মানে সি বাদ। সো সি কে যখন পাচ্ছি না তখন আমরা আবার এতে গিয়ে ব্যাক করবো। আচ্ছা দেখি সি তো হলো না, এখন ঘুরে নিয়ে এতে দেখি ফুলফিল করা যায় কিনা। এতেও দেখো সেম প্রবলেম, তার নিড হচ্ছে 6টা, আমাদের হাতে ফ্রি আছে হচ্ছে গিয়ে 4টা। সো তার মানে কি যে কয়টা নিড ওইটা দিয়ে আমরা এগেইন এই মানে যে কয়টা ফ্রি ওই কয়টা দিয়ে আমি নেটটা ফিল আপ করতে পারতেছি না। তার মানে কি আমি একটা স্ট্রাক্ট সিচুয়েশনে চলে গেলাম না? এখানে আমার হাতে দুইটা প্রসেস কমপ্লিট করা লাগবে, এ এবং সি, এবং আমি কোনোটারই নিড আমি ফুলফিল করতে পারতেছি না আমার হাতে যে কয়টা রিসোর্স ফ্রি আছে ওগুলা দিয়া। ওকে, ইয়েস স্যার। তো এরকম যদি তুমি কোনো একটা সিমুলেশনের কোনো একটা স্টেপে গিয়ে যদি তুমি এরকম আটকায় যাও, সেক্ষেত্রে আমরা এটাকে বলে দিব যে সিস্টেমটা আনসেফ স্টেটে আছে। এবং এখানে কিন্তু তুমি কোনো সিকোয়েন্সও তুমি বের করতে পারতেছো না, কোনো সিকোয়েন্স অর্ডারিং তুমি বের করতে পারতেছো না। কেমনে বের করবে? তুমি তো কমপ্লিটই করতে পারতেছো না 3টা প্রসেস, রাইট? সো আনসেফ স্টেটে থাকলে সিকোয়েন্সটার কোনো ইয়া তো নাই। স্যার সেফ স্টেটে যাইতে হলে সবগুলাই মানে ফুলফিল করতে হবে। হ্যাঁ, সবগুলাই ফুলফিল করতে হবে, ইয়েস। যদি তুমি সবগুলা ফুলফিল করতে পারো তাহলে যেই অর্ডারে তুমি ফুলফিল করতে পারছো ওই অর্ডারটা হবে হচ্ছে গিয়ে সেফ সিকোয়েন্স স্টেট ব্লকার, আই মিন ব্যাংকার্স অ্যালগরিদম, মাই ব্যাড। ওকে স্যার। আচ্ছা, সো আমি আর বেশিক্ষণ ডিসকাস করব না, আজকে স্টুডেন্টও নাই তেমন। আমি শেষ করার আগে ব্যাংকার্স অ্যালগরিদমের একটা ডিটেইলড একটা একটু সিমুলেশন দেখাই। এটা বেসিক্যালি স্লাইডার সিমুলেশনটাই। আমি নেক্সট ক্লাসে হয়তো আরেকটা, যদি আর কি স্টুডেন্ট হয়, আরেকটা এক্সট্রা সিমুলেশন দেখানো ট্রাই করব। অ্যান্ড তখন আর কি ব্যাংকার্স অ্যালগরিদমে আরো খুঁটিনাটি ডিসকাস করবো, বেসিক্যালি অ্যালগরিদম গুলা, এটার সিগনিফিকেন্স কি, এই জিনিসগুলা। সো তোমাদের স্লাইডের সিমুলেশনটাই আপাতত দেখায় শেষ করে দিচ্ছি। সো লেটস সে কোন একটা সিস্টেমে মনে করো 5টা প্রসেস আছে, P0, P1, P2, P3, P4। ওকে, এবং এরা লাইক লেটস সে এ বি সি 3টা রিসোর্স আছে, 3টা ডিফারেন্ট টাইপের রিসোর্স। ওকে, ওই সিস্টেমে এ বি সি 3টা ডিফারেন্ট টাইপের রিসোর্স আছে। ওকে, এবং এর ইন টোটাল ইনস্ট্যান্স হচ্ছে তোমার এর ইন টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 10টা, বি এর ইন টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 5টা, সি এর ইন টোটাল ইনস্ট্যান্স হচ্ছে 7টা। আচ্ছা, খুব ভালো কথা। এখন এই মানে ব্যাংকার্স অ্যালগরিদমের সিমুলেশনে তোমাদের মেইনলি এই কয়েকটা ইনফরমেশন দেওয়া থাকবে। একটা হচ্ছে গিয়ে অ্যালোকেশন ম্যাট্রিক্স। এই অ্যালোকেশন ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আগের আগের যে টেবিলটা দেখলাম না, ওইটার হ্যাজের আর কি, মানে হ্যাজেরই বিকল্প। এখানে হ্যাজ ওয়ার্ডটাই এখানে অ্যালোকেশন হিসেবে লাগছে। অ্যালোকেশন হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার প্রসেস কয়টা ইনস্ট্যান্স অলরেডি দখল করে রাখছে বা অকুপাই করে রাখছে। আরেকটা ম্যাট্রিক্স থাকবে হচ্ছে গিয়ে ম্যাক্স। হুম, আর আরেকটা ম্যাট্রিক্স থাকবে হচ্ছে গিয়ে অ্যাভেইলেবল। এই অ্যাভেলেবলটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এখানে এই যে ফ্রি এর যে অল্টারনেটিভ ওয়ার্ডটাই হচ্ছে গিয়ে এখানে অ্যাভেলেবল হিসেবে ইউজ করছে। অ্যাভেলেবল হচ্ছে গিয়ে মানে কয়টা ইউনিট ফ্রি আছে। এখন এখন মনে করো 3টা রিসোর্স তো, রাইট? এ বি সি। P0 এর 0টা ইনস্ট্যান্স অ্যালোকেট করে রাখছে, বি এর একটা, সি এর 0টা। P1 এর 2টা, বি এর 0টা, সি এর 0টা। P2 এর 3টা, বি এর 0টা, সি এর 2টা। P3 এর 2টা, বি এর একটা, সি এর একটা, এবং P4 এর 0টা, বি এর 0টা, সি এর 2টা। ওকে, এবং তাদের লাইক এক্সিকিউশন কমপ্লিশনের জন্য তাদের ম্যাক্স দরকার হয় এর 7টা, বি এর 5টা, সি এর 3টা, এর 3টা, বি এর 2টা, সি এর 2টা। সো ইউ গেট দ্য আইডিয়া। সো বাকিগুলার ম্যাট্রিক্স দেখতে আর কি এরকম 902 222 433। ওকে, এবং বলে দেওয়া আছে যে ইনিশিয়ালি
সিস্টেমে ফ্রি রিসোর্স হচ্ছে গিয়া তোমার এই কয়েকটা, এ এর 3টা ইনস্ট্যান্স ফ্রি আছে, বি এর 3টা ইনস্ট্যান্স ফ্রি আছে এবং সি এর 2টা ইনস্ট্যান্স ফ্রি আছে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ফ্রি নাম্বার অফ ইউনিট। অ্যালোকেশন হচ্ছে গিয়ে কয়টা তারা ইউজ করতেছে, দখল করে রাখছে, ম্যাক্স হচ্ছে গিয়ে কয়টা তাদের লাগে রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্টের জন্য। এখন অ্যাজ ইউজুয়াল আমরা আগের টেবিলটা থেকে, আগের টেবিলে আমরা কি একটা নিট কলাম আমরা ক্যালকুলেট করছিলাম না, এখানেও আমরা এক্সাক্ট সেম কাজটা করব। আমরা একটা নিট কলাম করব। নিট কলাম আমরা একটা রাখবো এবং নিডের ভ্যালুটা হচ্ছে, সো আগে আমরা নিটটা ক্যালকুলেট করছিলাম কেমনে, ম্যাক্স মাইনাস হ্যাজ, রাইট? ম্যাক্স মাইনাস হ্যাজ ছিল আমাদের নিটটা। এখানে নিটটা হবে আমি কি উল্টা বললাম? হ্যাজ মাইনাস ম্যাক্স বলছি, ম্যাক্স মাইনাস হ্যাজ হবে। এনিওয়েজ, আর এখানে হবে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন। সো এখানে ম্যাক্স মাইনাস অ্যালোকেশন কত? সো ফার্স্টে দেখো 7 মাইনাস 0 7, 5 মাইনাস 1 4, 3 মাইনাস 0 3। দেন P2 এর জন্য হবে গিয়া 1 0 0, রাইট? P2 এর জন্য P1 এর জন্য হবে 1 0 0, P2 এর জন্য হবে 9 মাইনাস 3 6 0 0, P3 এর জন্য হবে 2 মাইনাস 2 0 আর বাকি দুইটার জন্য 1 1, P4 এর জন্য হবে 4 3 1। সো अगेन তুমি যদি ম্যাক্স মাইনাস অ্যালোকেশন ক্যালকুলেট করো তুমি আর কি এটা পাবা, দেখো ওটা। ওকে, তাহলে এখন ইনিশিয়ালি আমরা শুরু করব P0 থেকে। ওকে, আচ্ছা গিভ মি আ মোমেন্ট, সবকিছু কি ঠিকঠাক তুলছি আমি? হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এখন ইনিশিয়ালি P0 থেকে স্টার্ট করলাম। এখন দেখো আমাদের হাতে অ্যাভেলেবল আছে 3 3 2, রাইট? এ এর 3টা ইনস্ট্যান্স, বি এর 3টা ইনস্ট্যান্স, সি এর 2টা ইনস্ট্যান্স এবং P0 নিড হচ্ছে 7 4 3। ওকে, সো তার মানে কি অবভিয়াসলি এটা লাইক নিডটা ফুলফিল করা যাচ্ছে না অ্যাভেলেবল দিয়ে, কারণ দেখো ফার্স্টে যদি আমরা দেখি এর আমাদের হাতে 3টা ইনস্ট্যান্স 3টা ইউনিট অ্যাভেলেবল আছে আর P0 এর ইউনিট লাগে 7টা, সো ফুলফিল করা পসিবল না। সো তার মানে কি, তার মানে আমরা P2 কে আপাতত স্কিপ করব, আমরা চলে যাব P1 এ। এখন P1 কে যদি আমরা আবার দেখি, দেখো P1 এর নিড হচ্ছে গিয়ে 1 0 0, রাইট? জি স্যার, এটা তো পারবে। P1 এর নিড তো আমি ভুল লিখছি। পারবে, বাট এটা তোমার ক্যালকুলেশন ভুল হয়েছে। 3 মাইনাস 2 হচ্ছে গিয়ে 1, 2 মাইনাস 0 হচ্ছে গিয়ে 2 2, এরকম হবে 1 2 2। হ্যাঁ, আচ্ছা এনিওয়েজ, সো এখন যদি আমরা দেখি যে P0 এর অ্যাভেলেবল, আই মিন ইন টোটাল সিস্টেমে অ্যাভেলেবল আছে 3টা 3 3 2 আর P1 এর নিড হয় 1 2 2। সো দেখো এর রিকোয়ারমেন্টও ফুলফিল করা যাচ্ছে। এর ফ্রি আছে 3টা, লাগে একটা, বি এর ফ্রি আছে 3টা, লাগে 2টা, সি এর ফ্রি আছে 2টা, আছেও 2টা। সো তার মানে কি কন্ডিশন ফুলফিল করা যায়। সো কন্ডিশন ফুলফিল যেহেতু করা যাচ্ছে সেহেতু P1 তার মানে কি ম্যাক্স নাম্বার অফ রিসোর্স পায় নিয়ে সে এক্সিকিউশন শেষ হয়ে যেতে পারবে। হ্যাঁ, এক্সিকিউশন শেষ হয়ে গেলে আমরা কি করি, যে সে যেগুলো অ্যালোকেট করে রাখছিল ওগুলো অ্যাভেলেবলের সাথে যোগ করে দেয় না, রাইট? আমরা কিন্তু আগের সিমুলেশনে কিন্তু তাই করছিলাম, যে কয়টা তার হ্যাশ ছিল ওগুলো আর কি ফ্রি ইউনিটের সাথে যোগ করে দিছি, রাইট? যোগ করে দিছি, জি স্যার। এখানেও সেম কাজ করব, সে যে কয়েকটা অ্যালোকেট করে রাখছিল ওগুলো অ্যাভেলেবলের সাথে যোগ করে দিব। সো ফার্স্টে মনে করো P1 এর আগে একটা ক্রস দিয়ে দিলাম যে এটার কাজ শেষ। P1 কে আমরা লিখলাম আগে, এটা হচ্ছে কি আমাদের সেফ সিকোয়েন্সটার জন্য লাগবে। সো P1 আগে কমপ্লিট হচ্ছে এবং যে কয়েকটা তার অ্যালোকেশনে ছিল ওই কয়েকটা আমি অ্যাভেলেবলের সাথে যোগ করে আমি নিউ অ্যাভেলেবল পাইলাম, হুইচ ইজ 5 3 2। দেখো 2 + 3 5, 0 + 3 3, 0 + 2 2, সো 5 3 2 আমাদের নিউ অ্যাভেলেবল। আচ্ছা, তারপরে আমরা গেলাম ইয়াতে P2 তে, রাইট? P2 তে গিয়ে দেখো এখন যদি আমরা P2 কনসিডার করি সেক্ষেত্রে P2 এর এ বি এর রিকোয়ারমেন্ট ফুলফিল করা যাচ্ছে, কারণ তার বি এবং সি এর কোনো ইয়াই লাগে না, কোনো রিসোর্স ইনস্ট্যান্সই লাগে না, কোনো রিসোর্স ইউনিট লাগে না, ওইটা ফুলফিল করা যায়। বাট আমরা যদি এ কনসিডার করি তার এ লাগে 6টা ইউনিট, বাট আমাদের এর ইউনিট অ্যাভেলেবল আছে 5টা। সো তার মানে কি অ্যাভেলেবল দিয়ে নিট ফুলফিল করা যাচ্ছে না, রাইট? এটার কি এরকম কোন একটা পার্টিকুলার রিসোর্সের জন্য যদি তুমি ফুলফিল করতে না পারো পুরাটাই বাদ দিয়ে দিতে হবে। ওকে, অন্য অন্য ইউনিট গুলো কনসিডার করা যাবে না। ওকে স্যার। সো তার মানে কি P2 যাচ্ছে না, P2 আপাতত বাদ, P2 কে স্কিপ করে আমি এখন গেলাম P3 তে।
P3 তে গেলাম, P3 এর লাইক নিড হচ্ছে গিয়ে 011 এবং অ্যাভেলেবল আছে অনেক, অ্যাভেলেবল হচ্ছে গিয়ে 532, সো অবভিয়াসলি ফুলফিল করা যাচ্ছে। তার মানে কি P3 কে তার রিকোয়ার্ড প্রসেস দিয়ে তাকে শেষ করে দেওয়া যাবে, ক্রস দিয়ে দিলাম। P3 আমি সেভ সিকোয়েন্সে রেখে দিলাম এবং P3 এর যে অ্যালোকেশনটা ছিল এটা আমি যোগ করে দেব। সো 5 + 2 কত হয়? 7, 7 3 + 1 4 which is 4, 2 + 1 3। 3 আচ্ছা গেল। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমরা P4 এ আসলাম। P4 এ এসে নিয়ে 743 হচ্ছে গিয়ে আমার অ্যাভেলেবল এবং আমার নিড হচ্ছে গিয়ে 432। সো 74 যায়, 43 যায়, 31 যায়, সো সবই যায়। সো তার মানে কি P4 কেও আমরা এখন অ্যালোকেট করে শেষ করে দিতে পারি এবং P4 তার অ্যালোকেটেড রিসোর্স করলে রিলিজ করে দিবা। রিলিজ করলে যেটা হবে 7 + 0 7, 4 + 0 4, 3 + 2 5 এবং P4 কে আমরা লিখলাম সেভ সিকোয়েন্সে। তারপরে অ্যাগেইন ব্যাক টু P0। P0 তো এখনো কমপ্লিট হয় না, সো এটা আর কি কন্টিনিউয়াসলি টেবিলটা ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত অল প্রসেস শেষ হয় বা কোনো একটা জায়গায় গিয়ে স্টাক না হয়। যে সো P0 তে আবার আসলো, P0 তে গিয়ে এখন যদি আমরা দেখি, দেখো তার নিড হচ্ছে 743 এবং আমাদের হাতে কিন্তু এখন কতগুলো প্রসেস রিসোর্স ছেড়ে দেওয়ার পরে আমাদের হাতে এখন ফ্রি ইউনিট অ্যাভেলেবল আছে 745। সো এর রিকোয়ারমেন্ট ফুলফিল করা যাচ্ছে 77, বি এর রিকোয়ারমেন্টও ফুলফিল করা যাচ্ছে 44, সি এর রিকোয়ারমেন্টও ফুলফিল করা যাচ্ছে 53। সো তার মানে কি P0রও এখন রিকোয়ারমেন্ট ফুলফিল করা যাচ্ছে। সো P0 কে আমরা শেষ করে দিতে পারি এবং P0 যে অ্যালোকেটেড প্রসেস ওটা সে ছেড়ে দিবে এবং নতুন অ্যাভেলেবল হবে 7, 4 + 1 5 + 5। ওকে, এবং আমরা সেভ সিকোয়েন্সে P0 কে রেখে দিলাম। এবং ফাইনালি আরেকটা প্রসেসই আছে P2। আমরা যদি এটাও দেখি যে তার নিড হচ্ছে 600 এবং আমরা অ্যাভেলেবল দিয়ে অবভিয়াসলি এটা ফুলফিল করতে পারি। সো তার মানে কি P2 এখন শেষ হয়ে যাবে। P2 শেষ হয়ে নিয়ে 7 + 3 বাকি রইল 10, 5 7 এবং আমরা P2 টাকে এখানে লিখে দিলাম। এন্ড তার মানে কি আমরা সমস্ত প্রসেসকে রিসোর্স অ্যালোকেট করতে পারছি, তার মানে এটা সেফ স্টেটে। এবং আমাদের সেফ সিকোয়েন্সটা হচ্ছে গিয়া এইটা। এবং আমরা যদি মানে আমরা বলতেছি কি আমরা যদি এই সিকোয়েন্সটা মেনটেন করি তাহলে সিস্টেমটা সেফ স্টেটে থাকবে। ওকে ওকে স্যার। এটাই হচ্ছে গিয়ে মেইন আইডিয়াটা। এবং কোনো একটা জায়গায় গিয়েও যদি আমরা এটা স্টাক হয়ে যাইতাম, লেটস সে দেখা গেল ধরো যদি সিনারিওটা এরকম হয় যে P2 এর জন্যই মনে করো P2 এর লাইক ম্যাক্স মানে ম্যাক্স তার লাগে হচ্ছে গিয়া 866 না মনে করো ম্যাক্স হচ্ছে গিয়া মনে করো 11 02 সামথিং লাইক দিস। ওকে, তখন তার নিটটা কি হতো? 800 হতো না? ইয়েস স্যার 800। কারণ 11 - 3 8, বাকিগুলো তো সেম থাকবে। এইরকম যদি হতো তাহলে দেখো আমরা কি এইখানে থাকতে বেসিক্যালি আমরা P2 এর জন্য চেক করতেছিলাম না? জি স্যার। তখন দেখো তার নিট থাকতো 800 বাট আমাদের হাতে অ্যাভেলেবল থাকতো 755। তার মানে কি তার এই যে এর যে রিকোয়ারমেন্ট এটা আমরা ফুলফিল করতে পারতাম না। হ্যাঁ, এবং এখানে এসে নিয়ে এই আমরা একদম লাস্ট প্রসেসটাতে এসে P2 তে এসে আমরা স্টাক হয়ে যেতাম এবং তখন আমরা বলতাম যে সিস্টেমটা আনসেফ স্টেটে আছে। হ্যাঁ বুঝছি স্যার। সো এরকম স্টাক হয়ে গেল। সো বেসিক্যালি আমি এটুকুই ডিসকাস করব আজকের ক্লাসে। ব্যাংকার্স অ্যালগরিদমের সিমুলেশনটা এইভাবে কাজ করে। নেক্সট ক্লাসে হয়তো একটু লাগলে আরেকটা সিমুলেশন দেখাতে পারি। আই ডোন্ট থিঙ্ক ইটস নিডেড কারণ ইটস এ ভেরি ইজি সিমুলেশন, বাট একটা দেখাতে পারি যেটাতে স্টাক হয়ে যেতে পারে। আর ওই অ্যালগরিদমটা নিয়ে একটু স্টার্ট করব, তারপরে যদি টাইম থাকে মেমোরিটা স্টার্ট করে দেব যদি স্টুডেন্ট হয় আর কি। ওকে স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না স্যার বুঝেছি সব। ওকে ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে ক্লাস এখানে শেষ।